আমার কিন্তু কাজটা শুরুই হয় ফেসবুকের হাত দিয়ে। কথা সবাই বলে, কথার কথা কজন বলে। আমাকে যে দেখেনি সে যদি আমার সাথে ফোনে কথা বলে সে ভাববে এটা একটা লম্বা চওড়া লোক, কিন্তু যখন আমাকে সামনে দেখলো সে যদি আমাকে ফোনে আপনিও বলে থাকেন, সামনে আসার পর তারই ইচ্ছে করছে যে তুমি করে বলি। এন্ড অফ দ্য ডেতে গিয়ে টিমকে বিশ্বাস করা, টিমকে এগিয়ে দেওয়া, এটা কত লোক করতে পারে? নিজেকে এগিয়ে দেওয়ার জন্য হাজার মানুষ আছে, এটা বহুবার যিনি করেছেন তিনি কে। টুডে স্টোরি প্রেজেন্টস স্ট্রেট টক নিয়ে আপনাদের সঙ্গে আমি পল্লবী। স্ট্রেট টক, সোজা কথা সোজা ভাবে। আর আমি আর চলে এসেছি ইউয়ান পাটুলিতে, আর সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি কিন্তু অলরাউন্ডার। একদিকে যেমন রেডিও জকি, আরেকদিকে ইভেন্ট হোস্ট, একদিকে রিপোর্টার, সঞ্চালক, মানে বললে শেষ হবে না। সঙ্গে রয়েছেন শান্তনু মজুমদার। শান্তনু, তোমাকে স্বাগত। অনেক 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 ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আমাকে ইনভাইট করার জন্য। এই যে প্রচন্ড ব্যস্ততা, বড় বড় ইভেন্ট, ধূমকেতুর ইভেন্ট গুলো দেখলাম, মানে একটা বাংলা সিনেমা লঞ্চ হচ্ছে মানে সমস্ত ইভেন্ট তুমি, আর তার সঙ্গে নিজস্ব কাজকর্মও রয়েছে। সামলাও কিভাবে? স্ট্রাগলটা কিভাবে শুরু হয়েছিল? আমি একটা কথা বলি যে সব সময় একটা বাংলা সিনেমা রিলিজ হলেই আমাকে দেখা যায় এরকম একটা ব্যাপার সত্যি হচ্ছে, আর এটা হচ্ছে একমাত্র কিন্তু তোমাদের, আপনাদের প্রত্যেকের আশীর্বাদের জন্য। আমার তো প্রথম দিনটা শুরু হয়নি বাংলা সিনেমার প্রমোশন দিয়ে। একদমই। কেমন ছিল সেই সব দিনগুলো? খুব টাফ। কেমন ছিল বললে খুব মুশকিল হবে, কি ছিল না। আমি শুরু যখন করেছিলাম, খুব মধ্যবিত্ত বাড়ির ছেলে আমি, আমার বাবা চেয়েছিল আমি গান শিখি, যে কারণের জন্য আমাকে গান শেখানো শুরু করানো হয়। একটা পর্যায়ে যাওয়ার পরে আমার গানটার প্রতি আর ইন্টারেস্ট গ্রো করেনি, যে আমার নিজেরই মনে হয়েছে আমি গানটা পারবো না। তারপর থেকে আমি এই বিষয়টাতে শুরু। তো যেহেতু গলাটা ভালো ছিল, টাচুট, কথা বলতে পারতাম, স্কুলে কথা বলতাম, পাড়ার অনুষ্ঠানে গিয়ে মাইকে কথা বলতাম, সেখানে দেখতাম যে প্রত্যেকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, খুব ভালো বলছি। সেখান থেকে আমার একটা যাত্রা শুরু। আমি তারপরে আস্তে আস্তে আমি এইটা নিয়েই পড়াশোনা শুরু করি। আমি ক্লাস করি। আমার গুরু ছিলেন আর্য অমৃতা, রাজাদা। আমি ওনাদের কাছে এখনো কানেক্টেড। আমার এখনো ভুল ত্রুটি, আমি কোনো কাজ করলে সেটাও আমি বলি। তো সেইভাবে শুরু। একটা ইভেন্টের হাত দিয়ে আমার শুরু হয়েছিল। আমার এখনো মনে আছে যে আমরা প্রত্যেকের বাড়িতেই মা বাবারা বলে যে ফেসবুকটা খুব খারাপ, সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলছি ফেসবুককে যদি ঠিকঠাক করে ইউটিলাইজ করা যায় তাহলে কিন্তু তোমার কাজও আসে। আমার কিন্তু কাজটা শুরুই হয় ফেসবুকের হাত দিয়ে। তখন আমি শুরুই করেছিলাম একটা গাড়ির লঞ্চ দিয়ে আর কি। তো সেই সময় হতো, এবং লম্বা লম্বা শো ছিল। আমাকে সকাল 11টায় যেতে হতো এবং সারাদিন আমি বকতাম, এবং তারপর আমি যখন আমার বিষয়টা শেষ হতো তখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমাকে সারাদিন ওখানে করতে হতো। এবং এইগুলো হ্যাঁ একটা স্ট্রাগল, কিন্তু এটা একটা ভালোবাসাও, কারণ ওই দিনগুলো না হলে হতো না। আমার খুব বলতে ইচ্ছে করছে, এখন একটি রিনাউন্ড কোম্পানির ফোন বেরিয়েছিল, যে ফোনটার অ্যাডভার্টাইজমেন্ট বা ওই প্রমোশন হবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। দেখবেন বিভিন্ন কোম্পানির ট্যাবলো ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। আমার এখনো মনে আছে সেই রিনাউন্ড কোম্পানির ফোনটা এতটা বড় ছিল, আর আমার ফোনের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন ছিল। যেহেতু বাড়ির বড় ছেলে, সেহেতু আমাকে অনেকটা জায়গা, অনেকটা দায়িত্ব সামলাতে হয়। আর সেই শোটা আমি করেইছিলাম সেই ফোনটা কিনবো বলে, এবং তার জন্য আমাকে রাত জেগে থাকতে হয়েছে, ট্যাবলোতে দিন কাটাতে হয়েছে। সেই করতে 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 আস্তে আস্তে করা। আর যদি বলো আমার রেডিওতে কি করে আসা, সেটার একটা ভয়ঙ্কর স্টোরি আছে। আমি এইচএস দেওয়ার পরে একটা মাঝখানে একটা গ্যাপ পাওয়া যেত, ছুটির গ্যাপ, এবং সেই ছুটির গ্যাপটাতে কি করব, আমাকে তো কিছু একটা করতে হবে। আর তখন বিপিওতে চাকরি করতে শুরু করলাম। একটি সিম কোম্পানি তখন বিপিওতে লোক নিচ্ছে, সেই সিমটা এখন নেই, তো সেখানে আমি জয়েন করলাম। এবার খুব টাফ ব্যাপার। তো আমার সাথে যারা সেই লোটে চাকরিতে রয়েছে তারা প্রত্যেকে আমার থেকে বয়সে বড়। আমি তখন এইচএসও দিইনি। যিনি ইন্টারভিউ নিয়েছে তিনি বলে তোমার কাছে এইচএস সার্টিফিকেটই নেই। আমি তাকে এত পুটিয়ে পাটিয়ে যেই করেই হোক আমি চাকরিটা আমাকে করতে হবে আর কি। তো আমি চাকরিটা পেলাম। একটা রাতের কথা বলি দিদি, নাইট শিফটের কাজ। আমি ঘুমে মাঝে মাঝে ঢলে পড়ছি, আবার উঠছি, একটা ফোন আসে, যেরকম কাস্টমাররা ফোন করেছে। ফোনটা কে করেছেন আমি সত্যিই জানি না, কিন্তু তার গলার আওয়াজটা আমার এখনো মনে আছে। সে বলে যে সমস্ত কিছু সলিউশন হয়ে যাওয়ার পরে তিনি বলেন আপনার নামটা। আমি বললাম আপনি কোথায় থাকেন, আমি তখনও বললাম। তারপরে বলছে যে আপনি কি এটাই করবেন? বললাম এই ফোনে তো পার্সোনাল কিছু শেয়ার করা যায় না, এটা আমাদের
অফিসিয়াল একটা এটিকেট আছে। তো তখন বলে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি আপনাকে, আপনি সেটা দেখতে পারেন, আপনি না রেডিওতে ট্রাই করতে পারেন, কারণ আপনার ভয়েসটা না রেডিওতে ভালো যাবে। সেই যে আমার মাথায় একটা পোকা ঢুকলো যে আমাকে করতে হবে। তিনি ফেলে দিয়েছিলেন। হ্যাঁ, কে যে তিনি ভগবান জানে। আমি এখনো আমার বন্ধু বান্ধবরা যারা শুনে থাকেন, হ্যাঁ মানে তার কাছে আমার প্রণাম। মানে তিনি বলেছিলেন, আর কি অদ্ভুত বিষয়, তারপরে আমার এইচএস এর রেজাল্ট বেরোয়, আর আমার টার্গেট ছিল ওইটুকু সময়টুকুই আমি কাজ করবো, কারণ আমাকে কলেজে যেতে গেলে একটা অ্যামাউন্ট লাগবে আমার। তো আমি তারপরে চাকরিটা ছেড়ে দিই, মায়নাপত্র নিয়ে চাকরি ছেড়ে দিই। তারপরে শুরু হয় কি কলেজ, সেখানে সোশ্যাল হতো, ফ্রেশার্স হতো, সেখানে আমি অ্যাঙ্কারিং করতে শুরু করি। তারপরে যখন আমি থার্ড ইয়ার এরকম চলছে এক্সাম, তখন আমার কাছে একটা রেডিওর অফার আসে। আমি সেই সূত্র ধরেই আমার এখানের একটি রেডিও স্টেশনে করা। তারপরে আমি চলে যাই সোজা বাংলাদেশ, এবং ঢাকায় খুব রিনাউন্ড দুটো স্টেশন, একটা ধ্বনি আর একটা সিটি এফএম। সিটি এফএম এ আমি প্রোগ্রামিং হেড ছিলাম সেই সময়। এটা কিন্তু আমি যে ঘটনাটার কথা বলছি সেটা খুব একটা বেশি দূর নয়। 2016-তে আমি 16-র মিড এন্ড করে আমি ঢাকা যাই। 17, 18, 19-এর শুরুতে আমি আবার কলকাতায় ব্যাক করি। তারপরেই যেরকম করে সবাই এখন দেখছে, এইভাবে আমার যাত্রা শুরু। এই যে রেডিও জকি বলো, রিপোর্টিং বলো, অ্যাঙ্কারিং বলো, কোনো ইভেন্ট হোস্ট, প্রত্যেকটা কাজের একটা ধরন আছে। এই সবটা কি প্রথম থেকে তোমার মধ্যে ছিল, নাকি করতে করতে হয়ে গেছে? মানে এই যে অলরাউন্ডার ব্যাপারটা কবে থেকে হলো? আমি নিজেকে এখনো অলরাউন্ডার ভাবি না। আমার হাইট ছোট, প্রথম কথা। আমার হাইট শর্ট। আমার অডিও ভিজুয়াল প্রবলেম। কেমন প্রবলেম বলে দিই। আমাকে যে দেখেনি, সে যদি আমার সাথে ফোনে কথা বলে, সে ভাববে এটা একটা লম্বা চওড়া লোক। না, আমি কিছু ভাবিনি। মানে এটা হয় আমার সাথে হয়েছে যে আপনি মানে যে আমার সাথে ফোনে কথা বলেছে, তিনি ভেবেছেন আমি খুব লম্বা চওড়া একজন মানুষ, কিন্তু যখন আমাকে সামনে দেখলো তখন ও আচ্ছা। সে যদি আমাকে ফোনে আপনিও বলে থাকেন, সামনে আসার পর তারই ইচ্ছে করছে যে তুমি করে বলি। এটাতে কোনো অসুবিধা নেই। আপন লাগে কাছে মানুষ, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমিও বলি তুমি। হ্যাঁ, এটাতে কিন্তু অসুবিধা নেই, কিন্তু আমার এরকম একটা ব্যাপার। তারপরে আমাকে দেখতে খুব ভালো নয়, সুতরাং অলরাউন্ডার হওয়ার কোনো ক্যাটাগরিতে আমাকে ম্যাচ করা যায় না। আমি যাই করি সেটা আমি চেষ্টা। এবার যদি বলো যে তুমি কি করে করো বা কিভাবে হয়, দেখো রেডিওতে কথা বলতে গেলে কথাটাকে জীবন্ত করতে হবে। কারণ একটা জিনিস, যখন আমরা রেডিও নিয়ে পড়াশোনা করছিলাম, তো তখন আমাদের প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে কথা সবাই বলে, কথার কথা কজন বলে। আমি যদি কথাটাকে জীবন্ত না করি, তাহলে যে আমাকে শুনছে সে কেন শুনবে? তার যদি কান থেকে মনে না যায়, সে কিন্তু আমার শ্রোতা হবে না। আকর্ষণ সেই এক্স্যাক্টলি ধরে রাখতে হবে। হ্যাঁ, সুতরাং আমি রেডিওতে যতটা লাইভলি আমি কথা বলবো, যতটা তার সাথে বা তাদের সাথে যতটা আমি আত্মার যোগাযোগ ঘটাতে পারবো, আমার শো তত হিট, রাদার সেই মানুষটার মনে আমি ততটা বেশি জায়গা করতে পারবো। এটা রেডিওর ক্যাটাগরি। বাট একটা সময় ছিল, এখন না সবটাই দেখে ফেলেছি আমরা। এখন আমরা জানি যে রেডিও স্টেশনে কিভাবে কাজ হয়, এত আমাদের ডিজিটাল হয়ে গেছে, আমরা সবাই সবকিছু জানি, জেনে গেছি। এখন আর কোনো লুকোচুপির ব্যাপার নেই। আগে রেডিওতে লোককে দেখা যেত না যে রেডিওতে কে কথা বলছে আমি জানি না, আমার মনের মতো করে একজন। হ্যাঁ, এখন কিন্তু আমরা জানি রেডিওতে কি হচ্ছে। তো ডিজিটাল হয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি যেটা রেডিওতে করতাম, যেভাবে লাফালাফি করতাম, যেভাবে কথা বলতাম, সেটাই আমাকে ক্যামেরার সামনে করতে হবে। ভগবান আমাকে সেরকম হয়তো আশীর্বাদ করেছে আমি ওইটা কন্টিনিউ করতে পারলাম। দ্যাটস ওয়াই আমি যখন একটা চ্যানেলে শো করতাম, সেই শো ওয়াজ সো পপুলার। আমাকে বহু মানুষ এসে জিজ্ঞেস করেছে যে হ্যাঁ দাদা, চ্যানেলটা তো আপনার। তা আমি তাদেরকে বলতাম, না না, এটা আমার নয়, আমি কিন্তু কর্মচারী, আমি এখান থেকে মাস মাইনা পাই না। আপনাকে খুললেই এই চ্যানেলটাতে আপনাকেই শুধু দেখা যায়, লোকজন আপনাকেই প্রেফার করে। তো এগুলো সবটাই কিন্তু নাথিং, শুধু আপনাদের আশীর্বাদ। কারণ আমার কিন্তু কোনো ক্রাইটেরিয়া ম্যাচই করে না অলরাউন্ডার হওয়ার জন্য বা বিশাল কোনো সেলিব্রিটি হওয়ার জন্য। কিন্তু যখন এই বড় বড় ইভেন্ট গুলো তো দেখতে পাই তোমাকে, এই কিছুদিন আগে দেখলাম যে দেবও তোমার সঙ্গে চেয়ার সরাচ্ছেন। তো এইগুলোর আগে থেকে প্রিপারেশন নাও কিভাবে, যে আজকে একটা ইভেন্ট আছে, আমাকে এটা করতে হবে, এই প্রশ্নগুলো করব, বা পাশে ইনি থাকবেন, মানে কিভাবে সামলাও সবটা?
দেবদা আমার সাথে চেয়ার সরাচ্ছে এই ভিডিও এখন ভাইরাল একদম, আর কোলে বসে ছবি তোলা। হ্যাঁ, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার বাড়িতে আমার মা বাবা এতটা স্মার্ট ফোন ইউজ করে না, তো আমাকে অনেক পরে গিয়ে বোঝাতে পেরেছিলাম আমার মা বাবাকে যে আমি কি করি। একদমই তাই, কারণ তারা তো মোবাইল দেখে না, তারা টিভি দেখে। আমার মা পার্টিকুলার 2-3টে চ্যানেলের খুব ভক্ত, সেখানে আমাকে দেখা যায় না। আমার বাবা বিজনেস করেন, বাবা আমি কি করতে পারি সব জানে না, তো বাবার কাছে আরে তুমি দেখেছো বাবারই বন্ধু কি, আরে তোর ছেলে তো চেয়ার সরাচ্ছে। তো বাবা ভেবেছে চেয়ার সরাচ্ছি মানে আরে আমি কি করছি, চেয়ার সরাচ্ছি। বাবার বন্ধু তাকেও একটা সার্কাস্টিক্যালি বলেছে। এইবার তখন দেখার পর তো এই ব্যাপারটা এরকম হয়েছিল। আর একটা কথা বলি, কিছু কিছু জিনিস না প্রিপেয়ার থাকে না, হয়ে যায় কখনো কখনো, মানে সিচুয়েশনে পড়লে ওটা অটোমেটিক মাথা থেকে বেরিয়ে যাবে। আর এমন একটা মানুষের কথা বললেন দেবদা, আমার লাইফে একটা বিশাল, কারণ আমি যখন খাদার ট্যুর করি তখন আমি জানি না যে খাদানের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে, যে খাদানের এত বড় প্রমোশন হবে, সেই প্রমোশনটাতে আমি থাকবো। একটা ইভেন্ট হয়, তারপরে দেবদার মনে হয় যে না একে করা যেতে পারে। দেবদা আমাকে বলে, মানে দেবদার টিম থেকে বলে, সায়ন্তনদারা বলে, তারপরে থেকে বিশ্বাস করো এখনো এমন কিছু ইভেন্টস হয় যেগুলো তো সিনেমা নয় কিন্তু দেবদা যায়, সেখানেও কখনো কখনো আমি থাকি। এটা তাদের আমার প্রতি একটা বিশ্বাস। আর এই চেয়ার সরানো, দেবদার কোলে বসে ছবি তোলা, এই সমস্তটা কিছু সিচুয়েশন ক্রিয়েটেড। এই চেয়ার সরানোটা কেন হয়েছে আমি তোমাকে একদম ফ্র্যাঙ্কলি বলি, স্টেজের মধ্যে চেয়ার সাজানো ছিল, যে কোনো ইভেন্টে হয় যে গেস্ট আসবে, সে এসে বসবে, সে চেয়ার সাজিয়ে দেবে। সেই সিনেমাতে কিছু বয়োজ্যেষ্ঠ অ্যাক্টর ছিলেন, দুলাল লাহিড়ী ছিলেন। আমরা না সবকটা ইভেন্টের আগে একটা প্রিপারেশন নিতাম যে আমি কখন কাকে ডাকবো, কি দেখাবো। হঠাৎ করে তো আমি সমস্ত টিমকে ডাকি এবং দাদা দেখলাম উঠে আসলো, উঠে এসে চেয়ার গুলো ঠিক করছে। কারণ কি, যাতে যাতে ওই সিনিয়র মানুষগুলো আসবে, এসে বসবে। বিশ্বাস করো সেখানে কিন্তু প্রচুর মানুষ, যেখানে হয়েছে সেখানে তাদের লোক ছিল, আরো 10 জন লোক ছিল, চাইলেই যে কেউ করতে পারতো, কিন্তু মানুষটা না কাউকে অর্ডার দেয়নি, নিজে এসে ঠিক করছে। এটা শেখার। এত তো সুপারস্টার দেখেছো, মানে ডাউন টু আর্থ দিক থেকে, মানে প্রথমে কি দেবদাকেই রাখবে নাকি আরো কেউ আছেন? খুব এটা আমার ক্ষেত্রে খুব কঠিন প্রশ্ন, তার কারণ হচ্ছে আমি যেহেতু অনেকের সাথে কাজ করি, অনেকেই আমার কাছের মানুষ, কাছের দাদার মতো হয়। এই ডাউন টু আর্থ কখন কোথায় কিভাবে হবো সেটা কিন্তু তার কাছে, কারোর মধ্যেই মনুষ্যত্ব হারিয়ে যায় না। এবার কেউ কখনো বেশি, কেউ কখনো কম। দেবদার ক্ষেত্রে যেটা হয় যে ও মানুষটাই এরকম না, এত পজিটিভ ভাইবস আছে, মানুষকে রেসপেক্টের এমন একটা জায়গা আছে, সেটা মানুষ দেখলেই বুঝতে পারবে যে কে আগে কে পিছিয়ে। আমার জাজমেন্টে কিচ্ছু আসবে যাবে না, আমি জাজ করার কেউই নয়, মানুষ দেখতে পায়। সবসময় দেবদাকে একটা জিনিস খেয়াল করে দেখবে যে যখনই কোনো সিনেমার প্রমোশন হয় প্রত্যেকেই তো থাকে তার সাথে, সেই অভিনয় করেছে, তিনি না সবসময় তাদেরকে বাড়িয়ে দেয়। এখন ধূমকেতু হচ্ছে, ধূমকেতুতে সবসময় দেখবে তার টিমকে বাড়িয়ে দিচ্ছে, রুদ্রদাকে এগিয়ে দিচ্ছে। আর আমরা যারা একটু আধটু ওই কূটনীতিবিদ, তারা আমরা অনেক কথা বলি, অনেক রকম অ্যাঙ্গেল দেখি, বাট এটা তো সত্যি উনি এন্ড অফ দ্য ডেতে গিয়ে সবাই স্পেস দিতে জানে না। এক্স্যাক্টলি, এন্ড অফ দ্য ডেতে গিয়ে টিমকে বিশ্বাস করা, টিমকে এগিয়ে দেওয়া, এটা কত লোক করতে পারে? নিজেকে এগিয়ে দেওয়ার জন্য হাজার মানুষ আছে, এটা বহুবার যিনি করেছেন তিনি দেব। এই যে তোমার ফেসবুক প্রোফাইল খুলে একটা লেখা দেখতে পাই যে প্রতিযোগিতা নয় সহযোগিতার অন্য নাম জীবন। তো এত বছরের ক্যারিয়ারে কতটা বন্ধু পেলে আর কতটা শত্রু, মানে কাটকি করলো কি কারা, না বন্ধুটাই বেশি? কতটা সহযোগিতা পেলে আর কত বছর হলো টোটাল? এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো মানুষের ক্ষেত্রে কেউ সহযোগিতা পায় না, কোনো মানুষের ক্ষেত্রে। আমি এই শিক্ষাটা পেয়েছি একটা রিক্সাওয়ালার থেকে, ঘটনা আমার মনে আছে। দেখবে প্রত্যেকে যাচ্ছে রাস্তা দিয়ে, তুমি যে গাড়িটাতে যাচ্ছ সেই গাড়িটা খারাপ হলো, খুব কম, মানে ধরো 5টা গাড়ি ক্রস করে যাওয়ার পর 6 নম্বর গাড়িটা সে দাদা কি হয়েছে কিছু হেল্প করো, বাট ওই 5টা গাড়িটা তোমাকে দেখে চলে গেছে, জাস্ট তোমাকে দেখে চলে গেছে, কেউ জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে। এই 6 নম্বর গাড়িটা আসলো, যে এসে জিজ্ঞেস করলো দাদা কিছু হেল্প করতে হবে, বা তার খালি মনে হলো কি হয়েছে জানবে, এটা কিউরিসিটি, সেটা জেনে সেও চলে গেল। জেনে চলে যাওয়া আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দুটো তো এক জিনিস নয়। সুতরাং এই সহযোগিতা অন্য নাম জীবন, এটা আমি আমার নিজের লাইফে
খুব মেনে চলি, কারণ কোনো না কোনো ভাবে না কেউ না কেউ সহযোগিতা করে ফেলে, সেটাই মানুষের মধ্যে দিয়ে আসে, সেটাই আশীর্বাদ হয়ে আসে। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যদি সহযোগিতা না করি আমার কেউ সহযোগিতা করতে এগিয়েও আসবে না। সুতরাং আমি ওই লজিকে এটা বলি, হ্যাঁ আমি ওই লজিকে বিশ্বাস করি যে সহযোগিতার অন্য নাম জীবন। প্রতিযোগিতা প্রত্যেকের সাথে প্রত্যেকের আছে, মানে আমি এমনও বলবো যারা আমরা চাকরি করি, যারা আমরা এই সমস্ত কাজ করি, আমাদের মধ্যে কি প্রতিযোগিতা নেই? প্রতিযোগিতায় ফার্স্ট হতে হবে, এই কথা আমাকে ছোটবেলা থেকে মা বাবা শিখিয়ে দিয়েছে। প্রত্যেকের জীবনে হয়েছে, ক্লাসে ফার্স্ট হতে হবে, বেশি নাম্বার পেতে হবে, ওই বন্ধুর থেকে ভালো রেজাল্ট করতে হবে, এটা আমাদেরকে ছোটবেলা থেকেই শিখিয়ে দেওয়া হয়। সুতরাং প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার যে লক্ষ্য সেটা সেট করে দেয় আমাদের পরিবারই, সেটা নিয়ে আমরা সারা জীবন এগিয়ে চলি। এবার জায়গা বিশেষে পরিবর্তন হয়ে যায়, বয়স হতে হতে পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমি একটা জিনিসে বিশ্বাস করি, সহযোগিতা করলে সহযোগিতা পাবে, প্রতিযোগিতা মানলে প্রতিযোগিতা, সহযোগিতা মানলে সহযোগিতা। আর এখন এই যে রিয়েলিটি শোর অডিশন বা ফাইনাল হচ্ছে, সেখানে তুমি লাইভ করছো দেখতে পাচ্ছি। এই যে রিয়েলিটি শো নিয়ে এখন মানুষ বলেছে আদৌ কি রিয়েলিটি, সবটাই তো প্ল্যান মাফিক হচ্ছে। এই যে বাচ্চাগুলো গান গাইছে বা নাচ করছে তাদেরও পড়াশোনার ক্ষতি, আর যেসব স্কুলগুলোতে হচ্ছে সেগুলোও আটকে থাকছে, পঠন পাঠন বন্ধ। এই বিষয়টা নিয়ে কি বলবি, সবটাই কি নেগেটিভ না কিছু পজিটিভও আছে? সাজানো না নিয়ে লাস্ট খুব পপুলার একটি চ্যানেলের দুটো রিয়েলিটি শো, সেই দুটো রিয়েলিটি শো এর অডিশনটা আমি লাস্ট 1-1.5 বছর ধরে করছি। মেন স্টেজে একজন রাউন্ড ফেস পাওয়া যায়, তার আগে যতগুলো গ্রাউন্ড অডিশন হয় সেটা আমি করি, এবং সেটা করতে গিয়ে বারবার করে মনে হয়েছে এই ধারণা আমাদের প্রত্যেকের, কিন্তু আসলে কিন্তু ট্যালেন্টটা, যারা বিচারকরা বসে থাকে তারা কিন্তু ট্যালেন্টটা করে, পছন্দের লোক নির্বাচন করা হয় না যে পছন্দের লোক নির্বাচন করলাম। আজকে ধরো কথার কথা বলছি, আমার অপোজিটের মানুষটাকে খুব পছন্দ, কিন্তু মানুষটাকে পছন্দ আমার, সে ওই স্টেজে টিকে থাকতে পারবে তো? নির্বাচন করা ইজি, দিদি নির্বাচিত হয়ে যাওয়ার পর সে টিকে থাকবে কতদিন, এটা তো খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভাবে না, আমরা খালি ভাবি ও ওকে নির্বাচন করা হয়েছে, ওর ভেতরে চেনা পরিচিত লোক, তাই জন্য। কিন্তু সেই লোকটা এসে কিভাবে টিকে থাকছে এটা কি কেউ একবার ভেবেছে? তার মধ্যে টিকে থাকার পোটেনশিয়ালিটি না থাকলে সে তাহলে নির্বাচন হবে কেন? এটা একটু মনে হয় সবার ভাবা উচিত, না হলে আমাদের এই মিথ ধারণা আমাদের মনে থেকে যাবে। আর এই যে সম্প্রতি দেখলাম যে চন্ডালিকার সঙ্গে হিন্দি গান মিশিয়ে একটা পারফরমেন্স করার পর থেকে একটা ঝড় উঠে গেছে, বিতর্ক তৈরি হয়েছে, যেটা যায় না। তো তুমি সেটা কি বলবে যে রিয়েলিটি শো এখন ফিউশনে চলে, নাচের প্রোগ্রাম গুলো তো একটা ফিউশন তৈরির হয়তো চেষ্টা চলেছিল, কিন্তু সেটা নিয়ে যেভাবে ইম্প্যাক্টটা পড়লো সেটা নিয়ে কিভাবে দেখছো? দেখো কি ইম্প্যাক্ট পড়েছে, কিভাবে হয়েছে, কে কি বলেছে, এগুলো এখন আমাদের কাছে অতীত। আমি খালি একটাই কথা বলবো যে একটা গান বেরিয়েছিল, প্রত্যেকের হয়তো মনে আছে, উলালা 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 বৃষ্টি নেশা ভরা, এটা তো রবীন্দ্রসঙ্গীত। এটা কিন্তু তখন ফিউশন করে করা হয়েছিল, কিন্তু সেই সময় রবীন্দ্রসঙ্গীতকে এত রাঙিয়ে বাকি 10টা রবীন্দ্রসঙ্গীত আসেনি মার্কেটে, যে কারণে আমরা অনেকে ভেবেছিলাম, দেখেছো রবীন্দ্রসঙ্গীতটাকে কিভাবে করছে, লাড়ে লাপ্পা করে দিয়েছে রবীন্দ্রসঙ্গীতটাকে। সেই সময় আমরা অনেক সময় অনেক কথা বলেছি, কিন্তু এখন বর্তমান সময় রবীন্দ্রসঙ্গীত আমরা যেরকম ভাবে পারি আমরা কিন্তু করছি, এবং মানুষ সেটাকে গ্রহণ করছে। রবীন্দ্রনাথ মানুষের আবেগ, হয়তো সেজন্যই মানুষ ওই নতুন জিনিসটা পুরোনোটা আঁকড়ে ধরে। আচ্ছা, যে কোনো মানুষ সে তো পুরোনো জিনিসটাকে নতুন করে পেতে চায়, কে না চায়? আমরা প্রত্যেকেই বাড়িতে ভাত রান্না করি, কিন্তু ভাতের মধ্যে যদি একটু অন্য কিছু মিশিয়ে দেওয়া হয় তখন তার নামটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু ভাতটা তো থাকে, কিন্তু সেটাকে গ্রহণ করতে হয়তো একটু সময় লাগে, সেটাই হয়তো হচ্ছে। এই যে আমাদের বাবা মায়েদের সময় বা এখনো বাবা মায়েরা চায় যে আমার ছেলে মেয়ে একদম টপার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সেক্ষেত্রে এই যে মিডিয়া ফিল্ড আমাদের সেখানে এখন ইন্টারেস্ট বাড়ছে মানুষের প্রচুর। তো যারা নিউ কামার তাদের উদ্দেশ্যে কি বলবে, বা তাদের বাবা মায়েদের উদ্দেশ্যে কি বলবে? অনেকে এই প্রফেশনটাকে করেছিল, তা নেই চাকরি থাকবে কি থাকবে না, এই বাজারে একটা অনেকের মধ্যে একটা নেগেটিভিটিও কাজ করে। একদম ঠিক কথা। স্যালারি প্রবলেম তো রয়েছেই, এটা আমাদের জীবনে প্রত্যেকের স্যালারি প্রবলেম, কাজ করছি কিন্তু সঠিক মূল্যায়ন হচ্ছে না, সঠিক জায়গা পাচ্ছি না, এটা একদমই ঠিক। কিন্তু একটা জিনিস দেখে বুঝতে হবে, আফটার কোভিড আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, প্রচুর কিছু শিখিয়ে দিয়ে গেছে আমাদের। কোভিড আমাদেরকে বলে দিয়েছে যে জীবন আগে শুনতাম যে আজ আছি কাল নেই, কিন্তু এটা হ্যাপেন, এটা এখন সম্ভব। আর অ্যাসিওরেন্সের কথা বলছো কাজের ক্ষেত্রে,
আমি গভর্নমেন্ট সার্ভিস যারা করেন তাদের বর্তমান অবস্থা আমরা জানি, সুতরাং লাইফ বা চাকরি কোনো কিছুরই অ্যাসিওরেন্স নেই। খালি একটা জিনিস আমি বিশ্বাস করি, যে যা পারি, যা যা ভগবান আমাদেরকে দিচ্ছে, যা যা কর্মক্ষমতা দিচ্ছে, যত রকম ওয়েতে দিচ্ছে, আমরা যদি প্রত্যেকে সব রকম ভাবে চেষ্টা করি, তাহলে হয়তো জীবনের অনিশ্চয়তা কাটিয়ে নিশ্চিন্ত আসতে পারে। কিন্তু আগের মতো মেন্টালিটি থাকলে হবে না যে আমি শুধু একটা কাজই পারি। এখন আমাদের অনেকগুলো, আর আমরা তো জানি যে মানুষ এখন একটা নয় অনেকগুলো কাজ পারে, সুতরাং অনেকগুলো ভাবে অনেক রকম দিক ভাবে যদি করা যায়, তাহলে হয়তো একটু অনেকটা নিশ্চয়তা পাওয়া যাবে। এখন কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন বা ভিডিও ক্রিয়েটার যারা আছেন, তাদের কাছে সোশ্যাল মিডিয়া একটা উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম। তো সেখানে তাদের একটা ভিউজ থাকছে, এঙ্গেজমেন্ট থাকছে, কিন্তু এমনও কন্টেন্ট দেখা যাচ্ছে যেগুলো অশ্লীল। সেটা নিয়ে ইতিমধ্যেই মামলা মোকদ্দমা চলছে যে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ছে, সেদিকে আমি আর যাচ্ছি না। কিন্তু এই যে একটা এঙ্গেজমেন্ট, মানে অনেক সময় ইন্ডাস্ট্রিতে এটাও শোনা যায় যে আগে দেখা হয় ইনস্টাগ্রামে কত ফলোয়ার আছে, তারপরে কাজ দেওয়া হয়। মানে আগে আবার সোশ্যাল মিডিয়া, তারপর আমার ট্যালেন্ট। এটা তো ভুল কিছু নয়। ধরো আমরা প্রত্যেকে যে যা করি সেটা তো লোককে দেখাতে চাই। বাড়িতে যদি একটা ভালো জামা পরি আমি না 10 জনকে কি জিজ্ঞেস করি, ভাই জামাটা কেমন লাগছে, ভাল লাগছে তো? নতুন হেয়ার কাট করে এসে 5টা বন্ধুকে ভিডিও কল করে দেখাই, ভাই ঠিক আছে। এটা কেন করি? আমি করেছি, আমাকে কেমন লাগছে, এটা এই 5টা লোক বললো, তারপর আমি বুঝলাম যে এটা ঠিকঠাক যাচ্ছে আর কি। এই ধরো যারা সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স, যাদের প্রচুর কোনো না কোনো ভাবে তাদের ফলোয়ার্স বেড়েছে, তাদের কৃতিত্বতে বেড়েছে, সেই কৃতিত্বর জায়গাটা, কথার কথা বলি, আমি আমার কোনো একটা বিজনেস আছে, আমি সেটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। তুমি কন্টেন্ট ক্রিয়েটার, তোমার লক্ষ ফলোয়ার্স আছে, কিভাবে করেছো সেটা আমার কাছে সেকেন্ডারি। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি যদি তোমার কাছ থেকে কোনো একটা কন্টেন্ট বানাই, তাহলে কিন্তু এক চান্সে আমার লক্ষ্যটা মানুষের কাছে পৌঁছে গেল। তোমাকে আমি কিন্তু ব্যবহার করছি, তোমার কন্টেন্ট ভালো খারাপের জন্য তোমার ফলোয়ার্স হয়েছে, সেটা তোমার ব্যাপার। আমারটা কিন্তু কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এইবার আমি বলি অশ্লীল কন্টেন্ট তৈরি করাই, দেখো ইউটিউব বা সোশ্যাল মিডিয়াটা না একটা বড় জায়গা, বিশাল বড় জায়গা। সেই জায়গায় আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব সেটা একদম তাদের বা আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার খুব কাছের একজন স্যার আমাকে এই কথাটা বলেছিল যে তুই তো সমাজে বাস করিস। আমি বললাম হ্যাঁ সমাজে বাস করি। তুই সমাজে কিভাবে থাকবি এটা কে ডিসাইড করেছে? যে আমি সমাজে ডিসাইড করেছে, আমি করেছি, আমার বাবা মা শিক্ষা দিয়েছে। সোশ্যাল মিডিয়াটাও একটা সমাজ, তুই সেখানে নিজেকে কিভাবে দেখাবি, তুই নিজেকে কিভাবে বাঁচাবি, কিভাবে লোকের কাছে নিয়ে যাবি, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। এবার তার এগেনস্টে যে 10টা লোক তোকে দেখছে, তারা নিশ্চয়ই সেরকম তোকে কন্টেন্ট পছন্দ করছে। আবার যিনি তোর থেকে অন্যরকম করছে, তার কিছু লোক পছন্দ করছে, বা একই লোক সকালে একরকম দেখছে, বিকেলে অন্যরকম দেখছে। তো এই সমাজের মতোই আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমি কিভাবে আমাকে দাঁড় করাবো, কিভাবে মানুষের কাছে নিয়ে যাব, সেটা আমার ব্যাপার। একদমই তাই। মানে সোশ্যাল মিডিয়াটা এখন ঘরে ঘরে প্রত্যেকেরই একটা করে এখন চ্যানেল আছে। এবার কিভাবে আমি প্রেজেন্ট করব, সেটা ভালো দিক হবে না খারাপ দিক হবে, সবটাই কিন্তু নিজের উপরে। আজ আমরা কথা বললাম শান্তনুর সঙ্গে, স্ট্রেট টক হলো, সোজা কথা। সোজাভাবে ছিলাম আমরা পাটুলি ইউয়ানে, তার স্ট্রাগলের কথা শুনলাম, তার যে কাজের জগৎ, কিভাবে রেডিও জকে এতগুলো দিক হ্যান্ডেল করেন তিনি কিন্তু নিজের মুখেই বলে দিয়েছেন। আবার স্ট্রেট টকের অন্য কোনো পর্বে অন্য কারোর সঙ্গে কথা হবে। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী। টুডে স্টোরি কলকাতা। টুডে স্টোরি মানুষের স্বার্থে, তাবেদারির ঊর্ধ্বে।